আজকে আমাদের চ্যানেলের প্রথম গল্প সঞ্জীব চট্টোপাধ্যায়কে দিয়ে শুরু। সঞ্জীব চট্টোপাধ্যায়ের নাম আমাদের বাংলা সাহিত্যে সকলেরই জানা। লেখকের বড় মামা এবং মেজ মামাকে নিয়ে লেখা অজস্র কিশোর রচনাগুলির মধ্যে আজ কিশোর রচনা সম্ভারের দ্বিতীয় খণ্ড থেকে নেওয়া প্রথম গল্প শুরু হচ্ছে বড় মামার মশা মারা। বড় মামার বাগানে 24টা নারকোল গাছ, আম জাম সুপুরি ফলসা কলা তো আছেই, 12 মেশে ফুল গাছেরও কোনো অভাব নেই। দুটো বড় বড় পুকুর। বড় মামা আবার বাহার করে নাম রেখেছেন গোলদিঘি আর পালদিঘি। প্রচুর মাছ ছেড়েছেন, ধরার উপায় নেই, ধরলেই দক্ষযোগ্য। মাছ বেড়ে বেড়ে এত মাছ হয়েছে কোনো পুকুরেই আর নামার উপায় নেই। মাছে খালি গুঁতো মারে আর কাঁটা মারে। সেদিন একটা বড় কাতলা মাছ মাসিমার কাপড় ছিঁড়ে একেবারে ফর্দা ফাই করে দিয়েছে। বড় মামার কাণ্ড কারখানায় কেউ সন্তুষ্ট নয়। মেজ মামা এত রেগে আছেন যে 1 মাস প্রায় কথাই বন্ধ। বড় মামা আমাকে বলেছেন গীতায় নাকি বলা আছে কাজ করে যাবে, ফলাফলের দিকে তাকাবে না। মেজ মামাকে সে কথাই বলেছিল। মেজ মামা উত্তরে বললেন, গীতা কাজের কথা বলেছেন, উনি সারা জীবন যা করলেন আর এখনো যা করবেন সবই অকাজ। বড় মামাকে মেজ মামার উত্তর বলায় হো হো করে 3 মিনিট হেসে তিনি বললেন, কবি বলেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। মেজ মামা শুনে বললেন, চললে তো বোঝা যেত, উনি তো গোল হয়ে ঘুরেই চলেছেন বৃত্তাকারে। জীবজন্তু গাছপালা ধর্ম, ধর্ম গাছপালা জীবজন্তু। বড় মামা বললেন, আমি তো তবু ঘুরছি, বেশ না হয় গোল হয়েই ঘুরছি। উনি তো জীবনটা শুয়ে শুয়েই কাটিয়ে দিলেন, চলার মধ্যে খালি ভুঁড়িটাই বেড়ে চলেছে, হই হই করে খালি ভুঁড়ি বাড়ছে। বড় মামারও তো টাকই বাড়ছে। চারপাশে গাছপালা আর ঝোপঝাড় থাকলে যা হয়, ভীষণ মশা। সন্ধ্যের সময় আমরা কেউ একটু বসতে পারি না স্থির হয়ে, এই বড় বড় কালো কালো মশা। মেজ মামার লেখাপড়ার কাজ থাকে, মাঝে মাঝেই উহ আহ শব্দ করেন আর বলেন, না বাড়িটাকে আফ্রিকার জঙ্গল বানিয়ে ছেড়ে দিলে। হটেনটটদের মতো গায়ে ছাইপাশ মেখে না বসতে পারলে মশার জ্বালায় 1 মুহূর্ত স্থির থাকা যাবে না। সেদিন আচমকা নিজের গালে নিজেই এমন এক চড় হাঁকালেন, চোখ থেকে চশমা ছিটকে 10 হাত দূরে গিয়ে পড়ল। ভাগ্য ভালো কাঁচটা ভাঙেনি। অসম্ভব রেগে গিয়ে বাইরে বেরিয়ে এলেন। রাস্তায় মেজবাবুকে খামোখা পায়চারি করতে দেখে সকলেরই এক প্রশ্ন, হলো কি? সকলকেই একই উত্তর, বড়বাবু বাড়িতে ব্লাড ব্যাংক খুলেছেন, আমার দান করার মতো অত রক্ত শরীরে নেই। সে আবার কি? 5 মিনিট ভিতরে গিয়ে স্থির হয়ে একটু বসার চেষ্টা করে দেখুন। মাসিমাও এদিকে ভীষণ ক্ষেপে আছেন। সেদিন সন্ধেবেলা সবে গান গাইতে বসেছেন, আছে দুঃখ বলে যেই না হাঁ করেছেন, এক্কেবারে সোজা টাগরায়, কেশে কেশে চোখ মুখ জবা ফুলের মতো লাল। বড় মামা বললেন, এ হলো গিয়ে হুপিং কাফ, কালই অটো ভ্যাকসিন দিতে হবে। দই টক ঘি তেল ভাজাভুজি সব খাওয়া বন্ধ। কিছুতেই মানবেন না যে মশা সেঁধিয়েছে গলায়। বড় মামা মেনে নিলে মাসিমাও তো রাখতেন না। মাসিমার অবশ্য সেই দিনই জানা হলো মশার স্বাদ কীরকম। আমরাও জানতে পারলুম ওই অনেকটা টক টক ঝাল ঝাল, বেশ ঝাঁঝও আছে। যে কোনো জিনিসই বড় মামা একটু দেরিতে মানেন, আর মেনে নিলে সঙ্গে সঙ্গেই কাজ হয়। এমন কাজ হয় যে সকলেই তখন স্বীকার করেন একটু বাড়াবাড়ি হয়ে গেল, অতটা না হলেও চলতো। বড় মামা মানুষের কথা তেমন বিশ্বাস করেন না। যেমন মশা নিয়ে মানুষের হইচই বড় মামা গ্রাহ্যই করতেন না। বললেই বলতেন, আরে বাবা এটা তো আর সাহেবদের দেশ নয়, বাংলাদেশের বনে বাদারে মশা একটু হবেই। আমাদের ছেলেবেলায় আরও মশা ছিল, চলতে ফিরতে মশার সঙ্গেই ধাক্কা লাগতো। মশারি ফেলে গান গাইলেই হয়। আমাদের বাল্যকালে বড় বড় কালোয়াতি গানের আসর বসতো মশারির ভিতরে। ওস্তাদ ফজলু খাঁ, ঝিলমিল বাই,
হুরমুজান গুরমুজান সব মশারির ভেতরে সারেঙ্গিওয়ালা আর তবলিয়াকে নিয়ে বসতেন। শ্রোতারা থাকতো বাইরে, তালে লয়ে চটাস চটাস করে মশা মারত, গান জমে উঠত আপনা আপনি। আরে ইচ্ছে থাকলেই ওসব উপায় হয়, প্রয়োজনই আবিষ্কারের উৎস। মনে রাখবে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। বড় মামার একজোড়া সাদা কাকাতুয়া আছে, সারা দিন কপচায়, রাতে ঘাড় কাত করে দাঁড়ে বসে ঘুমায়। সেদিন বড় মামা বারান্দায় পায়চারি করতে করতে গুনগুন করে গাইছিলেন, ভবে সেই সে পরমানন্দ। আর কাকাতুয়া দুটো থেকে থেকেই পাখা ঝাপটাচ্ছিল। বড় মামা প্রথমে ভেবেছিলেন ওরা বোধহয় গান শুনে মুগ্ধ হয়ে তালি বাজাচ্ছে। যতই হোক, ভক্ত পাখি তো, সকালে রাধে কৃষ্ণ করে বাড়ি ফাটায়। কিন্তু পাখি দুটো বড্ড এলোমেলো ঝটাপটি করছিল, তাল লয় সোম কিছুই মানছে না দেখে বড় মামার একটু সন্দেহ হলো। পাখিতে তাল দিচ্ছে না, ঝটাপটি করছে অন্য কারণে। টর্চ লাইট ফেলে দেখলেন কাকাতুয়ার চোখ ঘুমে উল্টে আছে, আর রাশি রাশি মশা একেবারে ছেঁকে ধরেছে। পালক টালক সব কালো হয়ে আছে, কিছু কিছু মশা যেন হড়কে পড়েই যাচ্ছে। ব্যাস, সঙ্গে সঙ্গে বড় মামার ব্যবস্থা চালু হয়ে গেল। পাখি, আহা, কৃষ্ণের জীব, মানুষ কষ্ট পাক ক্ষতি নেই, অবলা জীব মশার কামড়ে ছটফট করবে, আহারে, সঙ্গে সঙ্গে মশারির ব্যবস্থা। সে এক এলাহি কাণ্ড। দাঁড় তো ঝোলাতেই হবে, কিন্তু কিসে ঝুলবে? কেন, আলনা? আলনায় দাঁড় ফিট করে তার ওপর ফেলা হলো 9 মশারি। আবার এদিকে পাখির বিষ্ঠায় যদি মোজাইকের মেঝে নষ্ট হয়, তাহলে সে ব্যবস্থাও হলো। সারি সারি কাগজ পাতা। মেজ মামা কোনো কথাই বললেন না, কোনো কথা নয়, প্রতিজ্ঞা করেছেন। ঘরের বাইরে থেকে থমকে দাঁড়িয়ে কাণ্ডটা দেখে শুধু বললেন, হুঁ। তারপর চলে যেতে যেতে বললেন, অস্ট্রেলিয়ার জঙ্গলেও কাকাতুয়ারে কি মশারি ফেলেই ঘুমোয়? অ্যানিমাল এনসাইক্লোপিডিয়াটা একবার দেখতো খুশি। বড় মামার 1 নম্বর অ্যাসিস্ট্যান্ট হলুম আমি। এটা কর ওটা কর সবই আমি মুখ বুজে করি, তাই বড় মামা আমায় সবচেয়ে বেশি ভালোবাসেন। মশারির চারপাশে পাশবালিশ চাপা দিচ্ছিল। মেজ মামার কথা শুনে কাজ থেমে গেল। বড় মামা বললেন, কান দিও না একদম। জানবে, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। ঈশ্বরকে পেতে হলে গন্ডারের গোঁ নিয়ে গোঁ গোঁ করে এগিয়ে যেতে হবে। যে কাজ করছি তাতে ঈশ্বর আসছেন কোথা থেকে জানি না। না বাবা, তর্ক করব না, করলেই আবার বড় মামা রেগে যাবেন। রাতে বড় মামার ঘর থেকে হঠাৎ হুড়মুড় দুড়মুড় করে সে এক ভীষণ শব্দ। ঠ্যাঙা ঠ্যাঙা ঠ্যাং করে গোটা কতক টিনের কৌটো পড়ল। কাকাতুয়াদের কর্কশ রাত ফাটানো চিৎকার। কি হলো, বাড়ি শুদ্ধ লোক মাঝরাতে বড় মামার দরজার সামনে। মেজ মামা প্রতিজ্ঞা ভুলে ডাকছেন, ও বর্দা, কি হলো তোমার? বর্দা! অনেক ডাকাডাকির পর বড় মামা ভেতর থেকে কাবু কাবু গলায় বললেন, দরজাটা কোন দিকে বলতে পারিস? ঘরে এরা কারা? মেজ মামা দরজায় টোকা মেরে বললেন, এই যে উত্তর দিকে তোমার দরজা। টুক করে আলো জ্বালার শব্দ হলো। বড় মামা দরজা খুললেন। চেহারা দেখেই হাসি পাচ্ছিল। মাথায় মুখে সাদা সাদা কিসব গুঁড়ো, এলোমেলো চেহারা, যেন কলসির মধ্যে থেকে সিল্কের জামা বেরিয়ে এলো ঘর লণ্ডভণ্ড করে। ঘরের ভেতর আলনা ফ্ল্যাট হয়ে মেঝেতে পড়ে, আর মশারিতে জড়াজড়ি হয়ে বসে আছে হুন্ডো দুটো কাকাতুয়া। ঘরময় টিনের কৌটো গড়াগড়ি যাচ্ছে, ক্যাপসুল হজমের পাউডারের ছড়াছড়ি। আকাশ থেকে নভোচর নেমে এলে যেভাবে সকলে প্রশ্ন করে, আমরাও ঠিক সেইভাবে বড় মামাকে প্রশ্ন করতে লাগলুম। কি হয়েছিল? আরে কি হয়েছিল? বড় মামার ঘুমের ঘোর তখনও কাটেনি। ধীরে ধীরে সব মনে পড়তে লাগলো। এতক্ষণ সব গুলিয়ে গিয়েছিল। ঘরের দরজা কোন দিকে তাই তো মনে ছিল না। মেজ মামা আর একবার জিজ্ঞেস করলেন, তুমি কি করতে গিয়েছিলে? বাথরুমে যাওয়ার জন্য উঠেছিলুম বুঝলি, খেয়াল ছিল না ঘরের মাঝখানে এরকম একটা কল তৈরি করে নিজেই রেখেছি। সব শুদ্ধ জড়িয়ে মরিয়ে কি যে হয়ে গেল। যা হলো তা তো দেখতেই পাচ্ছ। বড় মামা বললেন, ওরে কুশি, 1 গেলাস জল দে না।
কাকাতুয়া দুটোকে অতি কষ্টে সেই মশারির ভেতর থেকে উদ্ধার করা হলো। সে এক রক্তারক্তি ব্যাপার। দাঁড়ের কাকাতুয়া এক জিনিস, আর মেঝেতে দাঁড় সমেত পড়ে থাকা কাকাতুয়া আর এক জিনিস। ধরতে গেলেই কামড়ে দেয়, যেমন কাঁচির মতন ঠোঁট তেমনি তার কামড়। কি যে বলবো, অনেকটা ওই ক্রিকেট খেলার মতন অবস্থা। প্রথমেই মাসিমা আউট, এক কামড়েই সরে পড়লেন। মেজ মামা ভয়ে আর ফিল্ডেই নামলেন না। আমি আর বড় মামা বহুত কায়দা করে দুটোকে ধরে বারান্দায় রিঙে ঝুলিয়ে দিলুম। ঝুঁটি ফুটি পালক মালক চটকে কাকাতুয়া দুটোর অবস্থা তখন কাকতাড়ুয়ার মতো হয়েছে। সকালে বড় মামা চা খেতে খেতে বললেন, বুঝলে, মানুষকে অত খারাপ ভেবো না। আগে আমি তা তো ভাবিনি বড় মামা। না, ভাববে না। আমি অনেক সময় সেই রকমই ভেবে ফেলেছি, অন্যায় করেছি। আজ আমি তোমাকে বলছি, কুকুর ভালো, বেড়াল ভালো, গরু ভালো, পাখি ভালো, গাছ ভালো, এমনকি মানুষও ভালো। বড় মামা, মশা কিন্তু ভালো নয়। আমি তো সেই জন্য মশার নাম উচ্চারণ করিনি। কপালের ডান পাশ গোল আলুর মতো ফুলে আছে, সেই জায়গায় হাত বুলোতে বুলোতে উনি বললেন, আজ আমি মশা নিধন যজ্ঞ করব, করেঙ্গে ইয়া মরেঙ্গে। বড় মামা যেভাবে যুদ্ধ ঘোষণা করলেন, তাতে আমার ইচ্ছা করছিল ওই চেয়ারটার ওপর উঠে দাঁড়িয়ে যুদ্ধের বিউগল বাজাই, ব্যাঁ পো পো পপর পো। বড় মামার বাগানে কাজ করবার জন্য একজন লোক আছে, যার নাম পুঁটে। বেটে খাটো পুটপুটে মানুষ। কখনো হাসে, কখনো কাঁদে, কখনো আপন মনেই নাচে। খেতে দিলে খায়, নয়তো পড়ে পড়ে ঘুমোয়। কাজে একবার মন লেগে গেলে তার আর রক্ষে নেই, তখন আর তাকে থামায় কে? হাফ প্যান্ট পরে সেই পুঁটে নেমে পড়েছে বাগানে। মেজাজও বেশ ভালো। বাগান পরিষ্কার করে, পুকুরের পাড় পরিষ্কার করে, পাতা টাতা পুড়িয়ে মশক বংশ ধ্বংস করা হবে। বড় মামা একটা সোলার টুপি পরে ওভারসিয়ার বাবুর মতন খুব হাঁকডাক করছে। বেশ কাজে করছিল। হঠাৎ পুঁটে নারকোল গাছের দিকে তাকিয়ে বললে, ভোলাবাবু, ডাব খাবো? পুঁটে বড় মামাকে ভোলাবাবু বলে ডাকে। বড় মামা বললেন, কত উঁচুতে ঝুলছে তুই জানিস? অত উঁচুতে ঝোলে বলে আমরা মাঝে মাঝে তো ডাব কিনে খাই। বাবু, তোরা মানুষ নোস। পুঁটে যা খুশি তাই বলতে পারে, কেউ কিচ্ছু মনে করে না। বড় মামা বললেন, এই তুই অমন কথা বললি কেন? তোরা গাছে উঠতে পারিস না, গাছ করেছিস বড় বড়। এই তুই পারিস? দেখবি নাকি? পুঁটে তড়াক করে গাছে লাফিয়ে উঠল। হাতে পায়ে জড়াজড়ি করে দেখতে দেখতেই উঠে গেল টঙে। গাছ থেকে প্রথমেই পড়ল বিশাল একটা পাতা ঝপাং করে। পুঁটে কিছু না নিয়েই উঠে গেছে গাছে। হাতে ধারালো কিছু নেই, কাঁদি ধরে টানলে কি আর ডাব পড়বে? অনেক ওপর থেকে পুঁটে হঠাৎ বলল, একটা কাটারি পাঠিয়ে দেবে বাবু? বড় মামা বললেন, এই বেটা, তুই নিচে নেমে এসে নিয়ে যা। পুঁটে বার কতক নিচের দিকে তাকিয়ে বললে, ইয়ে, মনে হচ্ছে আমি উঠতে পারি, নামতে পারি না, আমাকে নামিয়ে নিয়ে যা। সে কি রে? বড় মামার চোখ কপালে উঠে গেল। দেখতে দেখতে গাছতলায় ভিড় জমে গেল। পুঁটে গাছের মাথায় উঠে বসে আছে, মাঝে মাঝেই হুমকি ছাড়ছে, 5 মিনিটের মধ্যে নামা আমাকে, নইলে পড়ে মরে যাব। এদিকে কেউ বলেন সার্কাস থেকে জাল আনাও, কেউ বলেন দমকল ডাকো। বড় মামা তো ভয়েই অস্থির। পুঁটে পড়লেই মরবে, মরলেই বড় মামাকে পুলিশে ধরবে। কেন তুমি লোকটাকে যে গাছে তুলতে গেলে? মেজ মামা আবার বড় মামাকে খুব বকাবকিও করছেন। হঠাৎ পুঁটে বললে, দেখ আমি কেমন পাখির মতো উড়তে পারি। নিচের সকলে তখন চিৎকার করে উঠল, ওরে না রে না রে। কে কার কথা শোনে? পুঁটে মারল পুকুরে লাফ। পুঁটে গিয়ে পড়ল জলে, আর বড় মামা পড়লেন মাটিতে। পুঁটে জল থেকে দিব্যি উঠে জল নিংড়োতে নিংড়োতে বড় মামার মাথায় থাবড়ে জ্ঞান ফিরিয়ে আনলো। বড় মামা পিটপিট করে চাইছেন, পুঁটে মুচকি মুচকি হাসছে। পুঁটে মুচকি হেসে বলল, তোরা বড় ভীতু, বড় মানুষরা বড় ভীতু হয়। আচ্ছা আসি রে, তোর ডাব তোর কাছেই রইল, গুনে নিস। পুঁটে নাচতে নাচতে চলে গেল।